সেনাপতি ও অখিলেশের ডিএনএ রিপোর্ট দেখে অবাক হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অখিলেশ ও সেনাপতি ডিএনএ স্যাম্পল দিতে আসে। অখিলেশ, মুক্তি, ঋতুজা ও সেনাপতি সেখানে এসে অখিলেশ ও সেনাপতি ডিএনএ স্যাম্পলটা দিয়ে দিলে তখন ডক্টর এসে বলতে থাকে, ম্যাম আগামী 7 দিনের মধ্যে আপনারা ডিএনএ রিপোর্টটা পেয়ে যাবেন। এখন একটু অপেক্ষা করতে হবে, 7 দিন পরে এসে রিপোর্টটা নিয়ে যাবেন। এরপরে দেখা যায় এই বলেই ঋতুজা অখিলেশের দিকে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে অখিলেশ চিন্তায় বসে থাকে আর ভয় পেতে থাকে। এদিকে মুক্তি সেনাপতিকে অ্যাপ্রিসিয়েট করে, একদম ভয় পাবে না, সবটা আমি সামলে নেব, কি করা দরকার সবকিছু আমি করে নেব। এদিকে দেখা যায় ঋতুজা বাইরে এসে কম্পাসকে ফোন করে। তখন কম্পাস বলতে থাকে, মা ওদিকে কি খবর, কি হলো ওদিকে? তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এদিকে সবকিছু ঠিকঠাকই আছে। আজকে আজকে স্যাম্পল নিলে 7 দিন পরে রিপোর্ট দেবে। তখন কম্পাস বলতে থাকে, মা তুমি নিশ্চিন্তে থাকো, সবকিছু ঠিকঠাকই আসবে। তখন তখন ঋতুজা বলতে থাকে, জানিস মা, আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে কোনো এক অজানা জায়গায় চলে যাই। আমার কিচ্ছু ভালো লাগছে না এখানে, আমার আর মনটা থাকতে ইচ্ছে করছে না। এভাবে এভাবে সবটা সময় এরকম করে সবকিছু প্রমাণ করা আমার মোটেও পছন্দ হচ্ছে না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এতটা ভাববে না মা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপরে এটা ভেবে কম্পাস মনে করতে থাকে সেদিনের ঘটনা, যেদিন সবাই মিলে পার্টিতে গিয়েছিল। তখন তখন দেখা যায় কম্পাস সেনাপতির ঘর থেকে সেনাপতির ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছিল। এরপরে ডিএনএ স্যাম্পলটা কম্পাস কম্পাস সেখান থেকে বের করে নিজের কাছে রেখে দিয়েছিল। আর সেই যে মেয়েটিকে কম্পাস সাহায্য করেছিল, ওই মেয়েটির কাছে গিয়ে সেই ডিএনএ স্যাম্পলটা দিয়েছিল আর বলেছিল, আমাকে একটু হেল্প করতে হবে, এই ডিএনএ স্যাম্পলটা তোমার পরীক্ষা করে আমাকে ফ্রেশ রিপোর্ট দিতে হবে, তুমি পারবে? তখন তখন দেখা যায় মেয়েটি বলতে থাকে, হ্যাঁ আমি পারবো, আমি অবশ্যই পারবো। তুমি যদি আমাকে সেদিন হেল্প না করতে, আজকে আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে পারতাম না। আমি আমি তো তোমার এই এই ঋণটা শোধ করতেই চাই। আমি আমি এটা পারবো, আমি তোমাকে কখনো কখনো ফেরাবো না, আমি এই কাজটা তোমাকে খুব সুন্দর করে করে দেব। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক আছে, আমাকে প্লিজ তুমি এই এই রিপোর্টটা ফ্রেশ করে বানিয়ে দিও। তখন মেয়েটি বলতে থাকে, হ্যাঁ দিদি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রিপোর্টটা সুন্দর করে বানিয়ে তোমাকে বের করে দেব। তখন কম্পাস বলতে থাকে, ব্যাপারটা যেন সিক্রেট থাকে, কেউ যেন জানতে না পারে। এরপরে দেখা যায় এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ঋতুজা চলে গেলে তখন মুক্তি ভেতরে ঢুকে যায় আর একটি একটি ডক্টরকে অনেকগুলো টাকা অফার করে। আর সেই ডক্টরকে টাকাগুলো দিয়ে বলতে থাকে, এই যে আমি যে স্যাম্পলটা দিচ্ছি, এটা এটা সেনাপতির স্যাম্পলের জায়গায় রেখে দেবেন। আর ডিএনএ টেস্ট করানোর পর রিপোর্টে থাকবে আমার ছেলের নাম, কিন্তু কিন্তু ডিএনএ রিপোর্ট থাকবে বিহান চৌধুরীর নামে, বুঝতে পেরেছেন? কিন্তু রিপোর্টে আমার ছেলের নাম দেবেন অখিলেশ চৌধুরীর ছেলে সেনাপতি, এরকমটাই যেন কিছু হয়, বুঝতে পেরেছেন? কেউ যেন কিছুতেই আটকাতে না পারে, সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। এই বলে টাকাগুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সেনাপতি ও মুক্তি। সেনাপতিকে মুক্তি বলতে থাকে, একদম চিন্তা করবি না, সবকিছু ঠিকঠাক ভাবেই চলবে। এবার খেলাটা আমার দিকে ঘুরেছে। এদিকে কম্পাসও ঠিক তখনই সেখানে আসছিল। এদিকে যখনই সেনাপতি ও মুক্তি সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই কম্পাস সেখানে ঢুকে, কিন্তু কোনোভাবে কারোর সঙ্গে কারো দেখা হয় না। এরপরে দেখা যায় কম্পাস কলেজে চলে আসে আর কলেজে এসেই প্রজেক্টের ব্যাপারে সবার সঙ্গে কথা বলতে থাকে। সবাইকে প্রজেক্টটা দেখাতে থাকলে তখন মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি তো এই প্রজেক্টটা শেষমেশ একদম নষ্ট করে দেব। কম্পাস, তুই যতই চেষ্টা করিস না কেন, বিহানের সামনে তুই কিছুতেই ভালো হতে পারবি না। তোকে আমি বিহানের সামনে এক্সপোজ করে দেব, বিহানের সামনে তোকে আমি ছোট করে দেব, তুই বিহানের সামনে আর কখনো মুখ দেখাতে পারবি না। এরপরে দেখা যায় এই কথাটা বলে মোনালিসা কিছু একটা প্ল্যান করতে থাকে। এদিকে কম্পাস সবকিছু করতে থাকলে বিহান বারবার সেখান দিয়ে যায় আর কম্পাসের দিকে তাকিয়ে থেকে কম্পাসকে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, মেয়েটা পুরাই অদ্ভুত। আমি এই যে বকাবকি করি, এত কথা বলি, তারপরেও আমাকে ছেড়ে যায় না, আমাকে সত্যিই ভালোবাসে। আর
মোনা তো ভালোবাসে আমি বুঝতে পারছি, কিন্তু ও যে কাজগুলো করছে এগুলো তো মোটেও ঠিক নয়। ভালোবেসে এভাবে অন্যায় করলে কি অন্যায়কে প্রশ্রয় দিতে হবে? এরপরে দেখা যায় বিহান সবার জন্য খাবার পাঠালে তখন তখন কম্পাসও খাবারগুলো খেয়ে নেয়। সবাই মিলে খাবারগুলো খেতে বসে যায়। ঠিক তখন বিহান এসে কম্পাসকে দেখতে থাকলে কম্পাস বিহানকে দেখে খুশি হয়ে যায়। এরপর এটা দেখতে পায় মোনালিসা। মোনালিসা দেখতে পায় তারা দুজনে চোখে চোখে কথা বলছে। এটা দেখে মোনালিসা রাগে গজগজ করতে থাকে। এদিকে কম্পাস হাসতে থাকে আর ইশারা করতে থাকে, আপনি খেয়েছেন? তখন বিহান বলতে থাকে, হ্যাঁ আমি খেয়েছি। এরপরে বাড়ি ফিরে এলে তখন ডিএনএ রিপোর্ট চলে আসে। এরপরে মেঘমালা আর রশ্মিকা কম্পাসকে রাখতে এলে তখন কম্পাসকে মেঘমালা বলতে থাকে, তুই অনেক নিশ্চিন্তে আছিস তাই না রে? আচ্ছা তুই বলতো, তুই কি এসবের ব্যাপারে কিছু জানিস? তখন কম্পাস বলতে থাকে, দিদি ভাই তোমরা নিশ্চিন্তে থাকো, রিপোর্টটা একদম একদম নেগেটিভই আসবে। আমি জানি এটা এটা মুক্তি মাসির একটি প্ল্যান, আর এটা অখিলেশ স্যারের সন্তান কিছুতেই হতে পারে না। এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তখন মেঘমালা বলতে থাকে, তুই কি কোনোভাবে কিছু জানতে পেরেছিস? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই, আমি সেনাপতির স্যাম্পলটা আলাদাভাবে ডিএনএ করেছি আর সেখানে নেগেটিভ এসেছে। তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় মেঘমালা। এরপরে দেখা যায় কম্পাস সুবর্ণাকে ফোন করলে মেয়েটি বলতে থাকে, হ্যাঁ কম্পাস, সবকিছু ঠিকঠাক আছে। আর এখানে এখানে আমি বলতে পারি যে অখিলেশ চৌধুরী আর সেনাপতির ডিএনএটা একদম ম্যাচ করেনি, ওদের ওদের ডিএনএটা নেগেটিভই এসেছে। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, তুই তুই এটা করেছিস, আমাদের কাউকে তো বলিসনি? তখন কম্পাস বলতে থাকে, দিদি ভাই বলার সময় পাইনি, বলতে চেয়েছিলাম, প্লিজ আমাকে ভুল বুঝো না। এরপরে রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি তুমিও না, তুমিও পারো বটে। এরপরে নিচে চলে এসে দেখতে পায় অখিলেশ চিন্তিত অবস্থায় বসে আছে। এরপরে সবাই হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে বসে থাকলে তখন কম্পাস সহ সবাই নেমে আসে। এরপরে দেখা যায় রুদ্র এসে বলতে থাকে, এখন কে কার ছেলে, কে কোন বাড়ির ছেলে, এগুলো প্রমাণ করার জন্য দেখছি বিচার বসাতে হবে। সবাই মিলে যেভাবে গোল হয়ে বসেছে মনে হচ্ছে এখানে বিচার সালিসি বসানো হবে। এরপরে মুক্তি বলতে থাকে, এই যে তুই দাঁড়িয়ে আছিস কেন, দেখ রিপোর্টটা, দেখ রিপোর্টটা খোল, খুলে দেখ আমার ছেলে আসলে অখিলেশের সন্তান। তোরা তো বিশ্বাস করছিলি না, এবার তো তোদের অবশ্যই বিশ্বাস করতে হবে। এবার তোরা বিশ্বাস না করে যাবি কোথায় বলতো? এরপরে দেখা যায় ঋতুজা আস্তে আস্তে খামটা খুলতে থাকে। ঠিক তখনই কম্পাস বলে ওঠে, কি হলো মা, খোলো খোলো, দেখো রিপোর্টটা নেগেটিভই এসেছে। কারণ আমি জানি এই সবকিছু মুক্তি মাসিরই প্ল্যান। এটা এটা কিছুতেই হতে পারে না, এই নোংরা ছেলেটা অখিলেশ স্যারের সন্তান হতেই পারে না। এবারের ছেলে কখনোই হতে পারে না, ও যা বদমাস, এরকম ছেলে এবারে কিছুতেই হতে পারে না। এরপরে দেখা যায় অখিলেশ ভয় পেতে থাকে। অখিলেশ ভয়ে ভয়ে কাঁপতে থাকে। এদিকে মুক্তি বলতে থাকে, কম্পাস তুমি এত কথা বলছো কেন, একদম চুপচাপ থাকবে, কথা বলবে না কিন্তু আমি আমি বলে দিচ্ছি। এরপরে দেখা যায় মেঘমালা রশ্মিকা মনে মনে বলতে থাকে, শেষ হাসিটা তো আমরাই হাসবো। আমি জানি কম্পাস সবকিছু ঠিকঠাক করে দেবে, মাকে কোনোভাবে সংসার ছেড়ে যেতে দেবে না। এরপরে বিহান বলতে থাকে, কি হলো মা, তুমি রিপোর্টটা দেখেছো? কি হচ্ছে, কি হলো, কি লেখা আছে, কথা বলছো না যে? ঋতুজা রিপোর্টটা দেখে সেখানে থ মেরে দাঁড়িয়ে যায় আর আরো কাঁপতে থাকে। এরপরে দেখা যায় মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, আমি জানি যে রিপোর্টে কি আছে। এরপরে দেখা যায় অখিলেশ ভয় পেয়ে ঋতুজার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। এদিকে মেঘমালা রশ্মিকা বলতে থাকে, কি ব্যাপার রশ্মিকা, বলো তো ব্যাপারটা কি, মা কিছু বলছে না যে, এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? এরপরে বিহান রিপোর্টটা দেখলে তখন কম্পাস বলতে থাকে, নিশ্চয়ই রিপোর্টে নেগেটিভ এসেছে, আমি জানতাম এমনটাই আসবে। ঠিক তখনই বিহান কম্পাসকে বলতে থাকে, একদম চুপ করে থাকবে, বাড়াবাড়ি করবে না, রিপোর্টে পজিটিভ এসেছে। এরপরে দেখা যায় ঋতুজা অখিলেশের পাশে গিয়ে বসে আর বলতে থাকে, রিপোর্টটা পজিটিভ এসেছে, বুঝতে পেরেছো, রিপোর্টটা পজিটিভ এসেছে। এবার হয়তো তোমার আর আমার পথ আলাদা হয়ে যাবে। আমি বুঝতে পারছি না পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে। এরপরে দেখা যায় এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এদিকে মনে মনে হাসতে থাকে মুক্তি বলতে থাকে, আমি তো এটাই চাই, আমি তো চাই যে তুই এ বাড়ি ছেড়ে চলে যাস আর আমি পুরো রাজত্বটা নিজের নামে করে নিই। এরপরে কম্পাস বলতে থাকে, প্লিজ মা বিশ্বাস করো, এটা এটা অখিলেশ স্যারকে ফাঁসানো হচ্ছে। আমি তোমাকে
বলছি অখিলেশ স্যারকে ফাঁসানো হচ্ছে, এরা সবটাই মিথ্যে বলছে। তখন তখন বিহান বলতে থাকে, তুমি তুমি এরকম করে এতটা কনফিডেন্স কি করে বলতে পারো? তখন তখন কম্পাস মুক্তিকে বলতে থাকে, এই যে তুমি কিছু একটা করেছো তাই না? তুমি কোনো কারসাজি করে এই কাজটা করেছো, আমি জানি। এরপরে এরপরে দেখা যায় মেঘমাল আর রশ্মিকা বলাবলি করতে থাকে, এটা কি করে হতে পারে? আর ছোট বৌদি তো বললো যে এটা নেগেটিভই আসবে, তবে এটা কি করে পজিটিভ এলো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এসব কিছু ঋতুজা শুধু বসে বসে দেখতে থাকে। এরপরে এরপরে বিহানকে কম্পাস বলতে থাকে, আমি আলাদা করে একটু ডিএনএ টেস্ট করিয়েছিলাম, সেখানে নেগেটিভ এসেছে, আমি স্পষ্ট বলছি। আর সেখান থেকে আমাকে সাথী বলেছে যে নেগেটিভ, এটা পুরোটাই নেগেটিভ এসেছে। আসলে রিপোর্টটা তৈরি করতে পারেনি বলে এখনো পাঠাতে পারেনি, কিন্তু কিন্তু ওর ফোনটাও এখন সুইচ অফ দেখছি। এরপরে দেখা যায় বিহান সেই হসপিটালে ফোন করলে সাথীকে চাইলে, তখন সাথীকে ফোনটা দেওয়া হয়। এরপরে সাথী বলতে থাকে, হ্যাঁ স্যার, এই টেস্টটা আমি করেছি, আর সেখানে রিপোর্ট এসেছে পজিটিভ। বিহান চৌধুরী, সেনাপতি ও অখিলেশ চৌধুরী বাবা ছেলে আর এই সম্পর্কটা প্রমাণিত। ওখানে ওখানে তো আমরা দিয়েছি, তবে আবার ফোন করার কি হলো? তখন এ কথাটা শুনে মুক্তি অবাক হয়ে যায়, মুক্তি হাসতে থাকে, আর অখিলেশ ভয়ে কাঁদতে ওঠে। এরপরে দেখা যায় সবকিছু দেখে মেঘমালা, রশ্মিকা, কম্পাস সবাই অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় হাসতে থাকে সেই ডক্টরটা আর সাথী বলতে থাকে, কি স্যার, কাজ হয়েছে তো? তখন তখন ডক্টরটা বলতে থাকে, হ্যাঁ সাথী, কাজ হয়েছে, তুমি তোমার পেমেন্টটা পেয়ে যাবে। এদিকে এদিকে এই কথাটা শুনে কম্পাস অবাক হয়ে যায়, আর তখন ঋতুজাকে বলতে থাকে, মা তুমি প্লিজ বিশ্বাস করো, আমি বলছি তোমাকে, ওই মেয়েটাকে আমি বুঝতে পারছি না কি করে কেউ মুখ বন্ধ করে রেখেছে, আমি বুঝতে পারছি না, ও মিথ্যে বলছে। তুমি বিশ্বাস করো, এই যে মুক্তিমাসি কিছু একটা করেছে, কারণ মুক্তিমাসি যে কতটা ডেঞ্জারাস এটা তুমি খুব ভালো করে জানো। প্লিজ মা, বোঝার চেষ্টা করো, তুমি এভাবে ভেঙে পড়লে কিছুতেই হবে না। তুমি যদি ওকে এভাবে ছেড়ে দাও, তবে তো তোমার নিজের ক্ষতি হয়ে যাবে, তাই না? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তখন ঋতুজা কোনো কথা বলে না, আর সেখান থেকে কাঁদতে কাঁদতে উঠে যেতে যাবে, ঠিক তখনই কম্পাস ঋতুজাকে ধরে ফেলার বলতে থাকে, মা তুমি আমাকে বিশ্বাস করো না? প্লিজ বিশ্বাস করো আমাকে তুমি। তখন ঋতুজা বলতে থাকে, কি করে বিশ্বাস করবো রে মা? আমি তো তোকে বিশ্বাস করি, কিন্তু আমার সঙ্গে আজকে যে প্রতারণাটা হলো, এটা আমি কি করে মানবো বলো তো? আর আর এই সবকিছু হচ্ছে অখিলেশের পাপের ফসল এই সেনাপতি হচ্ছে অখিলেশের পাপের ফসল। ও পাপ করেছে বিধায় আজকে আমাদের পরিবারকে এই পাপটা সাফার করতে হচ্ছে। তখন কম্পাস বিহানকে বলতে থাকে, প্লিজ বিহান স্যার, বোঝার চেষ্টা করুন। তখন বিহান কম্পাসকে বলতে থাকে, একদম কথা বলবে না তুমি, একদম কথা বলবে না। তুমি কি জানো? তুমি ওই লোকটাকে চিনো না। ওই লোকটা কতটা নোংরা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। ছোটবেলা থেকে উনি আমার মাকে ইগনোর করে এসেছে, আমার মাকে ছোট করে এসেছে। আজকে ওই লোকটার আসল চেহারাটা আমি দেখে ফেললাম। উনি আমার কাছে আর কখনো সম্মান পাবে না, কখনোই না। আর আমাকে আজকের পর থেকে ভাবতে হবে পরিবারটা কোন দিকে যাবে, পরিবারটার কি হবে, কোথায় যাবে। আমাকে এই পরিবারটা নিয়ে আজকের পর থেকে ভাবতে হবে, তাই না রে দাদা ভাই? চলে আয় এখানে, এখানে এই ড্রামাগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এই বলে বিহান সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় মুক্তি সে বলতে থাকে, কি কম্পাস, অনেক তো প্রমাণ করার চেষ্টা করলে, পেলে না তো? কারণ পারবে কি করে? সেনাপতি যে অখিলেশের সন্তান, এটা প্রমাণ করা অতটাও সোজা নয় যে সেনাপতি অখিলেশের সন্তান নয়। ও যদি অখিলেশের সন্তানই না হতো, তবে ডিএনএ ম্যাচ কি করে করতো? আর এই দেখো, সবাই দেখো, সেনাপতি অখিলেশ চৌধুরীর সন্তান, সেনাপতি চৌধুরী এবারের উত্তরাধিকারী বিহান চৌধুরী রুদ্র চৌধুরীর ভাই। এ কথা শুনে দেখা যায় অখিলেশ অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, যেটা হচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না, আমরা জানি যে এই সবকিছু মুক্তি মাসিরই প্ল্যান। তখন মুক্তি কম্পাসকে বলতে থাকে, শোনো কম্পাস, অনেক অনেক করেছো, আর প্লিজ এরকম কিছু করো না যার জন্য তোমার প্রতি আঙুল তুলতে আমি বাধ্য